সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আপনারা সকলেই জানেন যে প্রত্যেক বাংলাদেশি যারা ধর্মীয় উৎপীড়নের কারণে শুধুমাত্র বাংলাদেশি নয়, বাংলাদেশের সাথে সাথে আফগানিস্তান পাকিস্তান থেকেও যারা ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে প্রবেশ করেছিলেন তাদের জন্য কিন্তু এই আইনের মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কাজ চলছে। এবার অনেকের মনে অনেক রকম কোশ্চেন রয়েছে। আমি একটা ভিডিও বানিয়েছিলাম কদিন আগেই, সেখানে দেখছি মানুষের নানা রকমের কোশ্চেন রয়েছে। তো আজকে এ টু জেড আপনাদের যত ধরনের মনে কোশ্চেন রয়েছে আশা করি আজকে ক্লিয়ার হয়ে যাবে। কেননা আমরা দেখছি এই যে ডিলিটেড নাম হয়েছে ভোটার লিস্ট থেকে এসআইআর এর ফলে অনেক মানুষ আতঙ্কে রয়েছে যে দাদা এবার আমাদের কি বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে, আমাদের কি কোনো রকম আর এই গভর্নমেন্ট থেকে কোনো সাবসিডি দেওয়া হবে না, কোনো রকম গভর্নমেন্ট থেকে কিন্তু কোনো এরকম মানে ডিক্লারেশন বা কোনো রকম নোটিফিকেশন কিচ্ছুই দেওয়া হয়নি। তারপরেও কিন্তু সকলেই ভয় পাচ্ছে যে এইরকমটা করা হবে। তো দেখুন কিছু কিছু নোটিফিকেশান যেটা আমরা অনেক আগেই আপনাদের ভিডিওতে দেখিয়েছি যে কাদের ছাড় দেওয়া হচ্ছে, কাদের দেওয়া হচ্ছে না, কারা এই ছাড়টা পাচ্ছে, কারা পাবে না, কাদের জন্য কি নিয়ম রয়েছে, সমস্ত কিছু নিয়ে যারা প্রথম থেকে আমাকে ফলো করেন তারা দেখবেন যে প্রত্যেকটা সিএর যে ছোট থেকে ছোট ভিডিও আমি কিন্তু আপনাদের জন্য বানিয়েছি, তাই না? তো আজকেও আমরা এখানে দেখব একদম 2014 সাল অবধি যারা এসেছেন, যারা 2024 সাল অবধি এসেছেন, যারা 2024 সালের পরে এসেছেন তাদের কি করণীয় বা তাদের কি করতে হবে, কাদেরকে পুশব্যাক করা হবে, কাদের করা হবে না, সমস্ত কিছু এ টু জেড কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শুরু করার সবার প্রথমেই আমি আপনাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবেল করে নেবেন। তাতে করে কী হবে, যখন আমি এই ধরনের কোনো আপডেট আপনাদের সামনে বানাবো বা ভিডিও বানাবো সেটা কিন্তু আপনাদের কাছে একদম নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যাবে। আচ্ছা, এবার চলে আসি সিএ আইনে কি বলা হয়েছে। আমরা জানি যে বিশেষ কিছু সম্প্রদায়ভুক্ত মানুষ রয়েছে যারা কিন্তু এই সিএ আইনের আওতায় আসে এবং তারা কিন্তু এই যে নাগরিকত্ব লাভ করে, মানে ভারতীয় নাগরিকত্ব লাভ কিন্তু করতে পারে। কিভাবে? ধরুন আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করেছেন এবং ভারতে প্রবেশ করার পরে আপনার কাছে বৈধ বাংলাদেশি ডকুমেন্ট রয়েছে, অর্থাৎ ধরুন বাংলাদেশের যে কোনো একটা ডকুমেন্ট আপনার কাছে রয়েছে এবং আপনি ভারতে আসার পরে ভারতীয় যে কোনো একটা ডকুমেন্ট বানিয়েছেন এবং আপনার কাছে যথেষ্ট রেসিডেন্টাল থেকে শুরু করে যা যা প্রয়োজন এখানকার আপনার সমস্ত কিছুই রয়েছে, কিন্তু সব কিছু অবৈধভাবে আপনি বানিয়েছেন। কারণ আপনি যতক্ষণ না সিএর মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করছেন, আপনি আধার কার্ড বানান বা পাসপোর্টই বানান, যাই বানান না কেন সেগুলো অবৈধ, তাই না? তো সেক্ষেত্রে এই ডকুমেন্টগুলো যদি আপনার থেকে থাকে, মানে ভারতীয় যে কোনো একটা ডকুমেন্ট এবং বাংলাদেশ থেকে আসা যে কোনো একটা ডকুমেন্ট, সেই দুটো দিয়ে আপনারা কিন্তু আপনাদের যে ক্যারেক্টার সার্টিফিকেট, তারপরে আরও যে ডিক্লারেশন রয়েছে যেগুলো দেওয়া রয়েছে ফরম্যাট, সেগুলো বানিয়ে আপনারা সিএতে অনায়াসে আবেদন করে ভেরিফিকেশন করে আপনারা কিন্তু নাগরিকত্ব পেয়ে যাচ্ছেন। কিন্তু সমস্যাটা হচ্ছে ওই জায়গায় যেখানে যাদের ডকুমেন্ট নেই। ধরুন আপনি বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে তো এসেছেন, কিন্তু আপনার কাছে বৈধ কোনো ডকুমেন্ট নেই, অর্থাৎ বাংলাদেশ সরকার বা আপনি ধরুন আফগানিস্তান থেকে এসেছেন, আপনার আফগানিস্তানের কোনো নেই, বা আপনি ধরুন পাকিস্তান থেকে এসেছেন, পাকিস্তান গভর্নমেন্টের কোনো ডকুমেন্ট আপনার কাছে নেই। এইখানেই কিন্তু মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কেননা বেশিরভাগ মানুষ, আমরা জানি বেশিরভাগ মানুষ কিন্তু ধর্মীয় উৎপীড়নের কারণে যখন পালিয়ে এসেছে তারা তখন কিন্তু এক কাপড়ে পালিয়ে এসেছে। তখন তাদের জমি সম্পত্তি, পুকুর ভরা মাছ, মাঠ ভরা মানে কি বলবো ফসল, সমস্ত কিছুই কিন্তু ছেড়ে আসতে হয়েছে। তখন ডকুমেন্ট তারা কীভাবে নিয়ে আসবে, তাই না? তো এই কারণে কিন্তু অনেক মানুষের দেখা যাচ্ছে কোনো রকম ডকুমেন্ট নেই। তো এই ডকুমেন্ট নেই, তারপরে আবেদন করার যে পদ্ধতি সেটাকে অল্টারনেটিভভাবে কিন্তু দেওয়া হয়েছে, বা আপনি পরে ডকুমেন্ট দেখাবেন, এভাবেও কিন্তু আবেদন করা যায়। তো এগুলো আপনাদের ক্লিয়ার যে যদি যাদের ডকুমেন্ট থাকে তাদের তো অনায়াসে হয়ে যায়, যদি না থাকে তাহলে অল্টারনেটিভ পদ্ধতি রয়েছে। অনেকে আবার রয়েছে এমন যে জোগাড় করতে পারছে ডকুমেন্ট। ধরুন আপনি যেখানে থাকতেন বাংলাদেশের, সেখানে হয়তো আপনাদের কোনো আত্মীয় থেকে গেছে, তো সেখানকার যে ভোটার লিস্ট বা সেখানকার কোনো ব্যাংকের অ্যাকাউন্ট বা যে কোনো ডকুমেন্ট যেটাতে আপনি ধরুন কোথাও কাজ করতেন, সেখানকার লেবার কার্ড বা কোনো ডকুমেন্টস আপনি জোগাড় করতে পেরেছেন বা সেখান থেকে আপনি কালেক্ট করেছেন, তাহলে তো সমস্যা নেই, তাহলে সেটা দিয়েও আপনি আবেদন করতে পারবেন, তাই না? তো এই রকম যারা করতে পারছেন তাদের কোনো সমস্যা হচ্ছে না, তারা আবেদন করে দেখবেন সিএ সার্টিফিকেটের মাধ্যমে কিন্তু নাগরিকত্ব পেয়ে যাচ্ছেন। যতটা আপনারা সহজ ভাবছেন যে আবেদন করলেই হয়তো নাগরিকত্ব পেয়ে যাবেন, এমনটা নয়। অনেকটাই কঠিন প্রসেস রয়েছে, অনেকটাই কিন্তু ধাপে ধাপে এগোতে হয়, অনেক নিয়মকানুন রয়েছে, অনেক ভেরিফিকেশনের মাধ্যমে তারপরেই কিন্তু এই সার্টিফিকেটটা প্রদান করা হয়। তাহলে একটা জিনিস হলো যে বাংলাদেশের ডকুমেন্ট যাদের আছে তাদের তো কোনো সমস্যা হচ্ছে না, যাদের
যাদের নেই তাদেরও কোনো রকম সমস্যা হচ্ছে না, কারণ অল্টারনেটিভ পদ্ধতির মাধ্যমে আবেদনটা তো সেরে নেওয়া যাচ্ছে। যখন ভেরিফিকেশন হবে, আইবি ভেরিফিকেশন হবে, তখন একটু সমস্যা হয়, তখন আপনি যদি জোগাড় করতে না পারেন তাহলে কিন্তু আপনার যে ভেরিফিকেশন সেটা পেন্ডিং থেকে যায়, তাই না? এবার কথা হচ্ছে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে আপনারা প্রবেশ করেননি এবং আপনাদের কাছে কোনো বৈধ ডকুমেন্টও নেই বাংলাদেশ বা আপনি যে গভর্নমেন্ট থেকে এসেছেন, ধরুন আফগানিস্তান বা পাকিস্তান থেকে এসেছেন, আপনার কাছে ওই গভর্নমেন্টের কোনো বৈধ ডকুমেন্ট নেই, আপনি কিভাবে আবেদন করবেন? এবং 2014 সালের পরেও কিন্তু ভারতে প্রবেশ করেছেন, তাহলে সরাসরি এই সিএ আইনের মাধ্যমে আপনি কোনোভাবেই কিন্তু নাগরিকত্ব পাবেন না, একদমই আপনি আবেদন করতে পারবেন না। কারণ আমরা দেখেছি যখনই আমরা সিএতে আবেদন করতে যাই, আবেদন করতে গেলেই প্রথমেই কিন্তু দেখায় যে আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করেছেন কি না। যদি বলেন হ্যাঁ ইয়েস আমি প্রবেশ করেছি, তাহলে পরবর্তী কোশ্চেনগুলো আপনাকে করা হবে। যদি আপনি বলেন না আমি প্রবেশ করিনি, তাহলে ওখানেই আপনার আবেদন স্টপ হয়ে গেল, আপনাকে আর কোনো রকম কোশ্চেনও করা হবে না বা আপনাকে আর কোনো রকম কিন্তু আবেদন করতে দেওয়া হবে না। হয়ে গেল, আশা করি আপনারা এটুকু বুঝে গেছেন। এবার কথা হচ্ছে যে তাহলে 2014 সালের পরে যারা এসেছে, বহু মানুষ এসেছে, তাদের কি হবে? কারণ বিজেপি সরকার আসার পর তো আমরা দেখছি হিন্দুদের কোনো ভয় নেই বা তাদের কিছু হবে না, শুধুমাত্র যারা অবৈধ রোহিঙ্গা রয়েছে, যারা বাংলাদেশি মুসলমান রয়েছে, তাদের সমস্যা হবে। তো এবার আমি আপনাদের আসি, এই সিএর আন্ডারে যারা পড়লো না, ধরুন 2014 সালের পরে যারা এসেছে 2024 সালের 31শে ডিসেম্বর অবধি, তাদেরও কোনো সমস্যা নেই। কী সমস্যা নেই? ধরুন 2014 সালের 31শে ডিসেম্বর থেকে আপনি 2024 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করেছেন এবং আপনি এই যে 5টা বিশেষ সম্প্রদায় রয়েছে, 5টা কি 7টা সম্প্রদায় রয়েছে, হিন্দু, পার্সি, শিখ, জৈন, বুদ্ধিজম, খ্রিস্টান, এসব রয়েছে, এদের ক্ষেত্রে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে কোনো রকম রাজ্য পুলিশ বা সেন্ট্রাল পুলিশ আপনাদের কিন্তু হ্যারাসমেন্ট করবে না, কোনো রকম অ্যারেস্ট করবে না, কোনো রকম ডিটেনশন ক্যাম্পে আপনাদের নিয়ে যাওয়া হবে না। কিন্তু আপনারা সিএর আওতায় পড়ছেন না, ভারতীয় নাগরিকত্ব পাচ্ছেন না, কিন্তু আপনাদের সুবিধা কি দিয়েছে যে আপনারা কোনো রকম পুলিশের হেফাজতে যাচ্ছেন না বা আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে না। এবার দেখুন একটা জিনিস আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে 2014 সাল অবধি ছাড় পাচ্ছে, এবার 2014 সাল থেকে শুরু করে 2024 সাল অবধি ছাড় পাচ্ছে, তাহলে 2024 সালের পরেও তো অনেক হিন্দু এসেছে, তাই না? 25-এ এসেছে, অনেকে হয়তো 26-এ এসেছে, তো এবার তাদের কি হবে? দেখুন এবার গভর্নমেন্ট থেকে কি বলেছে যে 2014 থেকে 24-এর থেকে মানে 31শে ডিসেম্বর 2024 অবধি ছাড় দিয়েছে। তাহলে আমরা মনে মনে কি ভাবতে পারি, মানে আমাদের স্বাভাবিক কোশ্চেন কী আসে, তাহলে 2014 সাল থেকে 2024 সালের মধ্যে যারা এসেছে তারা বেঁচে গেল, তাদের তো সমস্যা হবে না, কিন্তু 2024 সালের 31শে ডিসেম্বরের পরে যারা এসেছে তাদের সমস্যা হওয়ার কথা। এবার দেখুন এটা আমি সরাসরি বলছি না যে সমস্যা হবে, কেননা আমরা জানি যখন আমাদের এই ভারত ভাগ হয়, আপনারা জানেন যে যখন পূর্ব পাকিস্তান ছিল তখন কিন্তু ধর্মের ভিত্তিতেই এটা ভাগ হয়েছিল এবং সেখানে কিন্তু ডিভাইড করে দিয়েছিল যে এখানে হিন্দুরা থাকবে, এখানে মুসলিমরা থাকবে, এটা হিন্দুস্তান, ওটা মনে করুন পূর্ব পাকিস্তান ছিল। তো সেক্ষেত্রে এই হিন্দুস্তানে হিন্দুদের কোনো প্রবলেম হওয়ার কথা নেই, কেননা দেখা যাচ্ছে এই যে বিজেপি সরকার আসার পরে হিন্দুদের আশ্বাস দিয়েছে যে কোনো রকম সমস্যা আপনাদের হবে না, যে আপনি শিখ হন বা জৈন হন বা আপনি বুদ্ধিজম হন, আপনি খ্রিস্টান হন, আপনি যে বিশেষ কয়েকটি সম্প্রদায়ের কথা বলা হয়েছে, পারসি হন, তো আপনাদের কোনো সমস্যা হওয়ার কিন্তু কথা নেই। কিন্তু এই যে একটা নোটিফিকেশান বের করা হয়েছিল, মনে করুন হোম মিনিস্টার, আমরা দেখেছিলাম যে হোম অ্যাফেয়ার্স থেকে কিন্তু এটা বের হয়েছিল নোটিফিকেশান, যেখানে পরিষ্কার করে বলেছিল যে 2014 সালের 31শে ডিসেম্বর থেকে 2024 সালের 31শে ডিসেম্বর মধ্যে যারা বাংলাদেশি মনে করুন এই কয়েকটি সম্প্রদায় মানুষ যারা ধর্মীয় উৎপীড়নের কারণে প্রবেশ করেছেন তাদের কিন্তু তাড়িয়ে দেওয়া হবে না বা তাদের কিন্তু ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে না, শুধুমাত্র তাদেরই তাড়ানো হবে যারা অবৈধ, যারা মনে করুন অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে এবং বিশেষ কিছু সম্প্রদায় রয়েছে, এই সম্প্রদায়গুলোকে কিছু ছাড় দেওয়া হবে, আর বিশেষ কিছু সম্প্রদায় রয়েছে যাদের ছাড় দেওয়া হবে না। যার মধ্যে আমরা দেখছি যারা অমুসলিম রয়েছে তাদের ছাড় দেওয়া হচ্ছে, যারা মুসলিম রয়েছে তাদের ছাড় দেওয়া হচ্ছে না। এটা শুধুমাত্র বাংলাদেশি যারা মুসলিম রয়েছে তাদের জন্য কিন্তু এটা করা হচ্ছে, বা আমরা দেখছি অনেকেই ভারতীয় মুসলিমরা ভাবছে যে তাদেরকেও তাড়িয়ে দেওয়া হবে, এই রকমটা কিন্তু নয়। যারা ভারতীয় মুসলিম রয়েছে তাদের নিয়ে কোনো সমস্যা নেই, যারা মনে করুন বাইরে থেকে এসে ঢুকে বসে রয়েছে তাদেরকে নিয়েই কিন্তু এই সমস্যাটা ক্রিয়েট হচ্ছে, বা তাদেরকেই কিন্তু ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে, তাদেরকেই কিন্তু পুশব্যাক করা হবে। এবার আপনি বলবেন কিভাবে? দেখুন আমি আপনাদের বলি, আমরা দেখলাম এসআইআর এর ফলে বহু মানুষের নাম বাদ পড়েছে। আমি বলছি না সকলেই অবৈধ, অনেক মানুষ আছে যারা কিন্তু বৈধ। আমার পাশেও এমন আমি দেখেছি যাদের বাবা মার নাম উঠেছে, আমি জানি তারা লিগাল এখানকার ইন্ডিয়ান মানুষ, কিন্তু তাদেরও বাদ পড়েছে। সেটা তো ভেরিফিকেশনের মাধ্যমে মনে করুন যে তাদের নাম ঠিক উঠে যাবে, কিন্তু বহু মানুষ এমন রয়েছে যারা কিন্তু
রোহিঙ্গা অরিজিনালি অনুপ্রবেশকারী মনে করুন বাংলাদেশি, তাদের কিন্তু নামটা প্রথমত ডিটেক্ট করা হয়েছিল, তারপরে নামটা ডিলিট করা হয়েছে, এখন কিন্তু লাস্টের যে কাজ সেটা চলে আসছে, সেটা হচ্ছে ডিপোর্ট করতে হবে। অর্থাৎ আমরা এই অনেক দিন আগে থেকেই দেখছিলাম অমিত শাহজি বলেছিলেন, কি বলেছিলেন যে ডি অর্থাৎ ডিটেক্ট, ডিলেট এবং ডিপোর্ট, এটা কিন্তু আমরা দেখছি দুটো প্রসেস কমপ্লিট হয়েছে। একটা হচ্ছে ডিটেক্ট মানে খুঁজে বের করা হয়েছে, ডিলিট করা হয়েছে, তাদের নাম মুছে ফেলা হয়েছে ভোটার লিস্ট থেকে, এবং তাদেরকে কিন্তু এবার পুশব্যাক করার পালা চলে এসেছে। আমরা দেখতে পাবো দিকে দিকে বাংলাদেশি যারা অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে তারা গ্রেপ্তার হবে, ডিটেনশন ক্যাম্পে তাদের ট্রিটমেন্ট করা হবে, তারপরে কিন্তু বিএসএফদের হাতে তুলে দিয়ে যেভাবে মনে করুন যে আইন অনুযায়ী যে ব্যবস্থা রয়েছে কীভাবে প্রবেশ করতে হয়, তারা কিন্তু যে সরকার রয়েছে সেই সরকারের সাথে মানে মনে করুন বাংলাদেশে পাঠাতে হবে, সেক্ষেত্রে বাংলাদেশের সরকারের সাথে কন্ট্যাক্ট করে কীভাবে কি তারা অফিসিয়াল প্রসেস চালিয়ে তারপরে কিন্তু পুশব্যাক করে দেবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এই যে সিএতে কারা আবেদন করতে পারবে, কত সাল অবধি এন্ট্রি করলে আবেদন করতে পারছে সেটা আপনারা দেখলেন। 2024 সালের 31শে ডিসেম্বর অবধি যারা ঢুকেছেন তাদের কোনো সমস্যা নেই। এবার 2024 সালের 31শে ডিসেম্বরের পরে যারা আছেন তাদের নিয়ে কী সমস্যা সেটা দেখি। দেখুন অফিসিয়াল নোটিফিকেশানে পরিষ্কার বলেছে 2024 সালের 31শে ডিসেম্বর অবধি যেসব মানে বিশেষ কয়েকজন সম্প্রদায় রয়েছে, কয়েকটি সম্প্রদায় রয়েছে, তাদের ছাড় দেওয়া হয়েছে। এমনটা বলেনি যে আইনের মাধ্যমে বা সিএ আইনের আওতায় এনে আপনাদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে, না, কিন্তু ছাড় দেওয়া হয়েছে। ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে না, ডিপোর্ট করবে না, এগুলো ছাড় দিয়েছে। কিন্তু পরবর্তীতে কি হবে, তারা কি কোনো সুযোগ সুবিধা পাবে কি পাবে না সেটা আমরা জানি না, কিন্তু ছাড় দেওয়া হয়েছে। কিন্তু 2024 সালের 31 ডিসেম্বর পরে তাদের কি ছাড় দেওয়া হয়েছে না সেটা কিন্তু ক্লিয়ার নেই, বা তাদেরকে কি নামটা ডিলিট হয়ে যাবে বা তাদের ভোটার লিস্ট থেকে নাম বাতিল করার পরে তাদেরকে কি তাড়িয়ে দেওয়া হবে এটা কিন্তু বলা নেই। তাহলে সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে 2024 সালের 31শে ডিসেম্বর অবধি যেহেতু ছাড় দিয়েছে, সেহেতু 25 সালে যারা এসেছে বা 26 সালে যারা এসেছে তাদের একটু সমস্যা হলেও হতে পারে। যতক্ষণ না আমরা আবারও কোনো আপডেট পাচ্ছি যে তাদের কোনো সমস্যা হবে কিনা, ততক্ষণ আমরা ধরে নিতে পারি যে সমস্যা হওয়ার কথা। এবার অনেকেই বলছেন যে দাদা এটা হিন্দুস্তান, হিন্দুদের কেন সমস্যা হবে? দেখুন অবশ্যই সমস্যা হবে না, কিন্তু আপনি যে হিন্দু বা আপনি যে এসেছেন 2025 সালে, আপনি যে হিন্দুটা প্রমাণ করবেন কীভাবে আপনি বোঝাবেন যে আপনি সত্যিই হিন্দু, তাই না? এরকম অনেক এমন রয়েছে যারা অহিন্দু মানুষ, তারাও কিন্তু হিন্দু সেজে বসে রয়েছে ভারতে থাকার জন্য, তাই না? তো সেক্ষেত্রে এই যে ভেরিফিকেশনটা এটা কিন্তু অনেক কঠিন হতে চলেছে, এবং আমরা আস্তে আস্তে দেখবো হয়তো এনপিআর জনগণনার মাধ্যমে বা আরও অন্যান্য যে পদ্ধতি রয়েছে, আগের যে জনগণনার হিস্ট্রি রয়েছে সেগুলো থেকে ধরে অবশ্যই কিন্তু যারা রোহিঙ্গা রয়েছে তাদেরকে খুঁজে বের করবে এবং আস্তে আস্তে তাদের ডিপোর্টও কিন্তু করবে। তো আশা করি এটা যেহেতু হিন্দুস্তান, সেক্ষেত্রে হিন্দুদের কোনো চিন্তা করার দরকার নেই, শুধুমাত্র যারা বাংলাদেশি মুসলিম রয়েছে তাদের চিন্তা করা দরকার, যারা ভারতীয় মুসলিম রয়েছে তাদেরও কোনো সমস্যা নেই। কেননা এখানে পরিষ্কার করে বলছে শুধুমাত্র অবৈধ অনুপ্রবেশকারী যারা রয়েছে তাদেরকে নিয়েই কিন্তু সমস্যা হচ্ছে এই সরকারের, বা তাদেরকেই কিন্তু ডিপোর্ট করার কথা চিন্তাভাবনা করা হচ্ছে, বাকি অন্য সব কারো কিন্তু করা হচ্ছে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আপনাদের ক্লিয়ার না হয়, কি মনে কোশ্চেন আছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু তৎক্ষণাৎ আপনাদের কমেন্টের রিপ্লাই না দিতে পারলেও কিন্তু পরবর্তীতে সেই টপিক নিয়ে ভিডিও বানিয়ে দেবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড করে সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। সাথে যে বেল আইকন রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। তো আজকের জন্য এখানে শেষ করছি। ধন্যবাদ।